আচ্ছা দেব কতক্ষণ এক্সারসাইজ করে জিমে? আর্নল্ড, আমি এটা সিরিয়াসলি তোমার থেকে জানতে চাই, বুঝছো কতক্ষণ এক্স্যাক্টলি এক্সারসাইজ করে? মানে এখন তো মানে সে তো ধরনের এক্সারসাইজ হয় নাকি 3 ঘন্টা 4 ঘন্টা এক্সারসাইজ করতে হবে না, এখন কি হচ্ছে মানে সাইন্টিফিক কতটা ক্যালোরি ইনটেক করছো, কতটা ঘুম করতে হয়। আমরা ম্যাক্সিমাম 10 সেকেন্ড 20 সেকেন্ড ব্রেক নিতাম, তারপরে আমরা পুরো এন্টায়ার ওয়ার্কআউটটা কার্ডিও নিয়ে, স্ট্রেংথ ট্রেনিং নিয়ে, অ্যাবস নিয়ে, সব নিয়ে আমরা 40-45 মিনিটস শেষ। তো নেক্সট আমার যে স্লট থাকতো সে আমার আবার 6 ঘন্টা পরে নেক্সট স্লট, আমরা ব্রেক করে করে করতাম। তো আমি 3 ঘন্টা এক্সারসাইজ করলে তো ঘুমাবে কবে, কাজ হয়ে যাবে, শুটিং কবে করবে, আবার ঘুমান, ইটস আ বিগ ম্যাটার। তো আমরা যতটা শর্ট করতে পারি, যতটা আমি ব্রেক নিতে পারি, যত রিকভার করতে পারি, অ্যান্ড মেইনলি ডায়েট ওয়াজ আ মেইন রোল। সো হি ইজ আ বিগ ফুডি, তবে অনেক কন্ট্রোল করেছে, আই এম ভেরি লাকি টু হ্যাভ। বাট আই থিঙ্ক দ্য ফিল্ম ইজ লুকিং গুড, দ্য ট্রেলার ইজ লুকিং গুড, দ্য গানগুলো সত্যি খুব ভালো, আমার পছন্দের গান। তো আই থিঙ্ক সবাই খুব খেটেছে। তো আই থিঙ্ক সেখানে বিরিয়ানিও মাথায় আসেনি, বা পেস্ট্রিও মাথায় আসেনি, বা কোনো মিষ্টিও মাথায় আসেনি, শুধু মাথায় এসেছিল যোদ্ধা কীভাবে কমপ্লিট করবো, যোদ্ধা দেখে দর্শক কী বলবে, বা যোদ্ধা কতটা দর্শকের মনটা জয় করতে পারবে, সেটাই মাথায় ছিল, আর কিছু ছিল না। যোদ্ধা মানে কিন্তু যে যুদ্ধক্ষেত্র ছেড়ে কোনোদিন পালায় না। দেব রিয়েলিটিতে কেমন, নিজের লাইফে কেমন? আমার না, বাট এই অল্প বয়সে একটা ছোটো কথা বলি, যে সমস্যা থেকে পালিয়ে জীবনে কেউ বড় হতে পারে না। তো ফেস দ্য প্রবলেম। আই থিঙ্ক জীবনে একটাই রুল, কে বস ফেস ইট, কিল ইট, মুভ আহেড। অফকোর্স দিস ইজ দ্য কিল ইট ইন দ্য সেন্স কি নট কিল দ্য পার্সন, কিল দ্য প্রবলেম। কীভাবে প্রবলেমটাকে শেষ করো, কারণ যেইভাবে হোক না কেন, কারণ জীবনের প্রবলেম নিয়ে কেউ বড় হতে পারে না, কারণ সারাক্ষণ তোমাকে প্রবলেমটা ছুটে দৌড়ে বেড়াবে তোমার পিছনে। তো আই থিঙ্ক প্রবলেমটাকে সলভ করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, দেন ইউ সি দ্য লাইফ ইজ বিউটিফুল। যোদ্ধা ইটসেলফ একটা বিগ বাজেটের ফিল্ম, একটা বিশাল, আমরা মানে যখন পোস্টার রিলিজ হলো, ট্রেলার রিলিজ হলো, তখনই আমরা দেখছি যে একটা বিশাল বাজেটের ফিল্ম। এই ফিল্মের বাইরে দেব পারফর্মার হিসেবে কি গেইন করলো যোদ্ধা করার পর? যোদ্ধা দাও প্রত্যেকটা ফিল্ম না কিছু না কিছু তোমাকে দিয়ে যায়, একদম তোমাকে শিখিয়ে যায়। মানে তুমি কতটা কি দিলে ছবিটার মধ্যে, তার চেয়ে বেশি ছবি তোমাকে অনেক কিছু দিয়ে যায়। তাই থিঙ্ক যোদ্ধার মধ্যে যেটা আমার মনে হলো কি, যোদ্ধা আরেকটা জিনিস, যোদ্ধা এমন সময় আমার কাছে জীবনে এসেছিলো, সেই সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ সেই সময়টা সত্যি খুব টেনশনে ছিলাম। আমার ইনফ্যাক্ট পুরো ক্যাম্পেনিংটা, ইলেকশনটা পুরো যোদ্ধা শুটিংয়ের মাঝখানে এসেছিলো আর কি। তো খুব হ্যাপাজেট ছিলাম মেন্টালি, খুব মানে হয় নাকি খুব যে একটা শান্তিতে ছিলাম তা নয়, বাট যোদ্ধা করার সময় মনে হচ্ছিল না বস, লক্ষ্যটা একদম ক্লিয়ার রাখতে হবে, নিজেকে ঠান্ডা রাখতে হবে, ক্র্যাঙ্কি হলে চলবে না, ইমপেশেন্ট হলে চলবে না। জীবনে একটাই লক্ষ্য, যেটা আমি স্মরণ করেই বড় হয়েছি, কারণ আমার প্রথম ছবি আর দ্বিতীয় ছবির মধ্যে 2 বছরের গ্যাপ ছিল, 1.5 থেকে 2 বছরের গ্যাপ। তখন ছবি হিট হওয়ার পরে আমি বাড়িতে বসে থাকতাম, কোনো আনসার ছিল না। তখন যে পেশেন্টটা আমার কাছে তৈরি হয়েছিল, যে পেশেন্টটা আমি নিয়ে বড় হয়েছিলাম, সেই পেশেন্টটা কোথাও যেন হারিয়ে গেছিলো। আবার মনে হচ্ছিল খুব ক্র্যাঙ্কি হয়ে যেতাম, খুব রাগি হয়ে যাচ্ছিলাম, বা খুব শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছিলাম। আই থিঙ্ক আগেন যোদ্ধা আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে দিনের পর দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা বসে আছি, একটা শট তৈরি করতে গেলে আমাদের মিনিমাম 3 ঘন্টা, কারণ 2 থেকে 2,500 সৈন্যদেরকে নিয়ে আমাদের শুটিং করার ব্যাপার ছিল। তারপরে অনেকগুলো ঘোড়া, তারপরে তাদের একটা ব্যাপার, তারপরে বৃষ্টি পড়ছে, তারপরে একটা বড় ক্যানভাসে আবার আমাদের 2000 জুনিয়র আর্টিস্ট যারা বসে আছে পোডিয়ামের ওই পারে, সবাইকে একটা শট তৈরি করতে গেলে মিনিমাম 3 ঘন্টা লাগতো আর কি। দিনে আমরা 4টে বা 5টা, খুব বেশি হলে 5টা শট নিতে পারতাম। তো খুব খারাপও লাগতো, কারণ উই আর নট ইউজ টু দিস কাইন্ড অফ থিং, কি এত খরচা হচ্ছে, তারপরে আমরা বেশি শট নিতে পারছি না, তারপরে আবার উপর থেকে বৃষ্টি পড়ছে, সব মিলেমিশে তারপরে আমি আর রাজ চুপ করে গালে হাত দিয়ে বসে থাকতাম, না সব ভালো হবে, ডোন্ট ওয়ারি, সব ভালো হবে, রাজ হয়ে যাবে, হ্যাঁ দেব হয়ে যাবে, লেটস সকালে তাড়াতাড়ি উঠে আবার শটটা চেষ্টা করবো, আবার যেন ঠিকঠাক হয়ে যায়।